আমরা ডাক্তারি রিলেটেড কথা বলছি, কিন্তু ডাক্তারিটা শুধুমাত্র ওষুধ আর ডাক্তারখানা নয়। নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমরা এই ভিডিওগুলো করছি। আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে জীবনের বিরাট ভূমিকা, এবং এই সব বিষয়ে আমরা যে ভিডিওগুলো করছি, এই বিষয়ে যদি আজকে যে ভিডিও করছি যদি প্রশ্ন থাকে পরবর্তী ভিডিওতে আমরা এই উত্তরগুলো দিয়ে দেবো। এবং যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। যাই হোক, আজকের বিষয় পাত্র-পাত্রী নির্বাচন। পাত্র-পাত্রী নির্বাচন কিন্তু জীবনের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কেরিয়ার করতে গিয়ে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছি এবং যার প্রেক্ষিতে আমাদের জীবনের অনেক জটিল সমস্যা হয়। আমরা জানি যে একটু বয়স হলে যদি ছেলেরা 30-35-এর পরে বিয়ে করে আর মেয়েদের যদি 30-35-এর পরে বাচ্চা হয়, সেই বাচ্চা কিন্তু অটিজম বা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কিন্তু কেরিয়ার করতে গিয়ে জীবন নষ্ট করব না। আর পাত্র-পাত্রী কেমন হবে? শুধুমাত্র সুন্দরী হলেই একটি মানুষকে বিয়ে করা যায় না। সৌন্দর্য নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী। তার মন দেখতে হবে। এবং ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলেছেন, মন দেখবি, তার প্রাণ দেখবি, তারপরে তার জাত দেখবি, তার কুল দেখবি, তারপরে তার বিয়ে করবি। আমি তার শিক্ষাগত যোগ্যতা, তার আচরণ বড়, মানে চরণ না ধরে আচরণ ধরা, এটা আমাদের লোকনাথ বাবা বলেছেন। তার মানে তার বাড়ির পরিবেশ, তার কথাবার্তা, তার মানসিকতা এবং সেই সঙ্গে তার শিক্ষাগত যোগ্যতা এবং তার আচরণ, ভদ্রতা, নম্রতা, ব্যবহার এবং তার কথা বলার সাউন্ড। উগ্র যদি কথা বলে, সে কিন্তু অনেক সময় অনেক অশান্তির কারণ হতে পারে। তো সেই ভাবনা থেকে আমরা যদি পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা কি করি, অনেক বড় লোক দেখি এবং অনেক বয়স্ক মানুষ দেখি এবং যে অনেক রোজগার করে। টাকা অর্থ অনর্থের মূল। টাকাতে জীবন প্রয়োজন আছে, কিন্তু টাকাই সব নয়। পাত্র-পাত্রীর শিক্ষাগত যোগ্যতা যেমন প্রয়োজন, তার সঙ্গে আচরণ, ব্যবহার, তার বাবা মায়ের ব্যবহার, তার প্রয়োজনীয়তার আকাঙ্ক্ষা, এবং এগুলো কিন্তু বুঝতে হবে। এবং অনেক সময় আমরা পণপ্রথা ছিল, কিন্তু এখন মানিয়ে নেওয়ার ক্ষমতা। এবং যখন একটা মেয়ে হবে, সে রান্না করতে পারে না, এবং সেই রান্না করতে পারে না কিন্তু পারবো এই ভাবনা থেকেও কিন্তু তাকে নেওয়া যেতে পারে। কিন্তু রান্নাটা যে করতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সকালবেলা উঠতে হবে, অপরকে মানিয়ে চলতে হবে, এবং মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়াটাও শিখতে হবে। এবং সেটা না পারলে কিন্তু সকলকে নিয়ে থাকার যে মানসিকতা, সেটা কিন্তু তার বাবা মার থেকেই প্রাপ্ত হতে হবে। আর কি না, আমার বাপের বাড়ির সব ভালো আর শ্বশুর বাড়ির সব খারাপ, এই ভাবনাটাও খারাপ। ননদের সঙ্গে ভালো ব্যবহার এবং তার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে সেবাপরায়ণতা, এই ভাবনাগুলো তার সঙ্গে বলতে হবে, বলেও হবে না। এগুলো মানসিকতা। আসলে আমরা যখন আমি বলি পাত্র-পাত্রী নির্বাচনের একটি শ্রেষ্ঠ উপায়, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, যে এমন মেয়ে দেখতে হবে যার শিক্ষাগত একটা মোটামুটি যোগ্যতা আছে। এবং আর কি করতে হবে না, যাদের আগে অবস্থা ভালো ছিল, অর্থাৎ আভিজাত্য ছিল, এখন তারা গরিব হয়ে গেছে। তাহলে আভিজাত্য আর গরিব হয়ে যাওয়ার কারণে গরিবের যন্ত্রণা, এই দুটো যার মধ্যে পাওয়া যাবে, সেই মেয়েটা ভালো হবে। এবং গ্রাম শহর ব্যাপার নয়, এবং যে পরিশ্রম করতে পারে, এবং সেই পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে। এবং আরেকটা ব্যাপার বলবো, যে এখানে কিন্তু পাত্র-পাত্রী নির্বাচন করার আগে এখানে কোনো রকম দুর্বলতা না রেখে আমরা কিন্তু তার সমস্ত প্যাথোলজিক্যাল পরীক্ষা করে নেব। কারণ থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রোগ নিরসন করা সম্ভব নয়। কিন্তু দুজন যদি কেরিয়ার হয় থ্যালাসেমিয়া, তাহলে তাদের বিয়ে চলবে না। আর যদি একজন কেরিয়ার হয়, বিয়ে চলবে এবং পরবর্তী সন্তান সন্ততির মধ্যে তার কেরিয়ার হয়ে থাকবে। তাই এই যে থ্যালাসেমিয়া পেশেন্টকে রক্ত দিতে হয়, সে যে কি দুর্বিষহ যন্ত্রণা। আমার কাছে থ্যালাসেমিয়ার প্রচুর পেশেন্ট আছে যাদেরকে ভালো করা যাবে না, কিন্তু আমাদের রক্ত দেওয়ার প্রবণতা কমাতে পেরেছি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। এই প্রসঙ্গে বলি, আর কি না, পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনৈতিক যেন সমতা থাকে, আর আমাদের পাওয়ার আকাঙ্ক্ষা কম থাকতে হবে, এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা আগেই বলেছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে আগে থেকেই নির্বাচন করব, এবং সেই সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে নেব বিয়ের আগে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার সঙ্গে কিছুদিন মেশার সুযোগ থাকলে তার মানসিকতাটা বুঝতে পারবো। এই জন্য অক্ষয় দত্ত, যিনি অক্ষয় দত্তকে মডার্ন মানুষ বলা হয়, তিনি কত বছর আগে
তিনি বলেছিলেন ভালোবাসা করে বিয়ে করো, অর্থাৎ পরিচয় নেই হঠাৎ করে বিয়ে, উচ্ছ্বসিতের বিয়ে সেই মানুষের সঙ্গে মানসিক সখ্যতা গড়ে ওঠে না, যার পরিণামে অনেক অশান্তির কারণ হয়। সর্বোপরি এই বিয়ে তো করতেই হবে। অনেকে বলেন যে এই জ্বালাতে বিয়ে করব না, আমি বলি বিয়ে করলে জ্বালা আছে, বিয়ে না করলে অসংখ্য জ্বালা। এবং এই সঙ্গে বলি সক্রেটিস এর কিন্তু স্ত্রী খুব খারাপ ছিল, তিনি বলছেন সকলকে বিয়ে করতে, এবং সক্রেটিসকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন বিয়ে করতে বলছেন, তখন তিনি বলছেন যে আমার স্ত্রী খারাপ, ওই জন্য একবার কী হয়েছে না স্ত্রীর সঙ্গে এমন মনোমালিন্য হয়েছে তখন সে জল ঢেলে দিয়েছে। তখন সক্রেটিস হেসে, উনি তো দার্শনিক, উনি বলছেন যে গর্জন করলে তো বর্ষণ হবেই। তো তারপরেও তিনি বলছেন যে যদি বউ ভালো হয় তাহলে স্বর্গসুখ, বউ না ভালো হলে আমার মতো দার্শনিক হয়ে যাবে। আবার বিবেকানন্দ, যিনি আমাদের মহান পুরুষ, যিনি একজন সন্ন্যাসী, তিনি বিয়ে করতে বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো সন্ন্যাসী, আপনি বিয়ে করেননি, আপনি বিয়ে করতে বলছেন? বলছে আরে সন্তান না হলে কার জন্যে আমি এই ম্যান মেকিং করব, আর সন্তান প্রয়োজন, ইট কাঠ পাথর নিয়ে তো দেশ নয়, সন্তান চাই। তাই বিয়ে সময়ে ঠিক সময়ে করতে হবে, এবং বিয়েটা ঠিক সময় হলে যে সন্তান হবে, সেই সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রাষ্ট্র গঠনে এবং সত্যিকারের নাগরিক তৈরি করতে বিয়ে এবং পাত্রপাত্রী নির্বাচন কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে ব্লাড গ্রুপের টেস্ট করে নেওয়া, অন্যান্য রোগ আছে কিনা সেগুলো দেখে নেওয়া, এবং মানসিকতা, এই সব নিয়েই কিন্তু পাত্রপাত্রী নির্বাচন। এবং পরবর্তী ক্ষেত্রে যদি তাদের বংশগতের ধারায় কোনো রোগ থাকে, সেক্ষেত্রেও হোমিওপ্যাথি চিকিৎসা, তার গর্ভবতী অবস্থায় বা আগে থেকেও তার ধাতুগত চিকিৎসা করলে একটি নিরোগ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা অনেকটাই পাওয়া যায়। যাই হোক, এই কথা বলতে চাই যে হোমিওপ্যাথি কিন্তু আপনাকে একদম গ্রাস রুল পেতে কাজ করে, আর যদি হোমিওপ্যাথির মধ্যে গ্রহণ করেন তাহলে আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও যদি আমরা এই সবগুলো ভাবি, তাহলে আমরা একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবো এবং নিরোগ শিশুর জন্ম হবে, যেটাই আমাদের কাম্য। যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবশেষে বলি, আমরা ডাক্তারি রিলেটেড কথা বলছি, কিন্তু ডাক্তারিটা শুধুমাত্র ওষুধ আর ডাক্তারখানা নয়, ডাক্তারি জীবন, জীবন মন সব নিয়ে সমন্বয়, এবং সেটাই ঘটানোর চেষ্টা করছি। তাই আপনারাও যদি আপনাদের কোনো অভিমত আমাদের জানান, সেগুলো আমরা গ্রহণ করব এবং আপনাদের সঙ্গে আলোচনা করে আবার নতুন ভিডিও করব। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।